প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের জন্য টেট কি বাধ্যতামূলক? এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার হেয়ারিং যে আজ অর্থাৎ 13ই অক্টোবর সুপ্রিম কোর্টে ছিল, এ সম্পর্কে আমি আপনাদেরকে সকালেই অবগত করেছি। সজলদেব ভার্সেস স্টেট অফ ত্রিপুরা এর মধ্যে স্পেশাল লিভ পিটিশনের এই মামলাটি আজ বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল এবং সেই মামলাটি কিন্তু শুনানি হয়েছে। এখন এই মামলাতে কি আজকে ঘটলো কোর্টরুমে, সে কথা বলার জন্যই এই সংক্ষিপ্ত ভিডিওটা করা। আজকের এই মামলাটির শুনানি আহ, থেকে শিক্ষকদের কোনো রকম সুরাহার রাস্তা বেরিয়ে এলো কিনা, বা প্রাথমিক শিক্ষকরা যে সমস্যার মধ্যে বর্তমানে রয়েছেন সেই সমস্যার কোনো রফাসূত্র পাওয়া গেল কিনা, এবং আজকের এই শুনানির পরে পরবর্তী শুনানি কবে হবে সে সমস্ত সম্পর্কিত যাবতীয় তথ্য এই ছোট্ট ভিডিওটার মধ্যে দেওয়ার চেষ্টা করব। আজকের এই মামলাটি 8 নম্বর কোর্টরুমে 12টা 50 নাগাদ শুনানির জন্য ওঠে। মামলাটির সিরিয়াল নাম্বার ছিল 56 এবং প্রায় 8 মিনিট মতো শুনানি হয়েছে, অর্থাৎ খুব বেশিক্ষণ শুনানি কিন্তু হয়নি। এই কেসটির ডায়েরি নম্বর ছিল 45051/2024 এবং এর এসএলপি নাম্বার হলো 015087 থেকে 015097/2025। তো আজকের শুনানি পর্বের প্রথমেই ত্রিপুরা সরকারের পক্ষ থেকে বরিষ্ঠ আইনজীবীরা তারা জানান যে গত 1লা সেপ্টেম্বর 2025 তারিখে মাননীয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক এবং আগামী 2 বছরের মধ্যে অর্থাৎ কিনা 2027 সালের 31শে অগস্টের মধ্যে সেই টেট উত্তীর্ণ তাদেরকে হতে হবে। তার উপর ভিত্তি করেই তারা তাদের সাবমিশন ইতিমধ্যেই করে দিয়েছে। কারণ ত্রিপুরা সরকার আহ, এর আগে ত্রিপুরা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী যে প্রাথমিক শিক্ষকদের জন্য টেট কিন্তু বাধ্যতামূলক, যদিও ত্রিপুরা হাইকোর্ট তাদের এই যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার বিরোধিতা করেছে এবং তারা কিন্তু শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক নয়। যারা নির্দিষ্ট সময়ের আগে শিক্ষকতা চাকরি পেয়েছে তাদের জন্য টেট বাধ্যতামূলক নয়, এমনটা তারা জানিয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু ত্রিপুরা সরকারের সুপ্রিম কোর্টে আবেদন করা। তো যাই হোক না কেন, বিচারপতিরা তাদের কথার উত্তরে জানান যে ইতিমধ্যেই বেশ কিছু রিভিউ পিটিশন তাদের যে 1লা সেপ্টেম্বরের যে জাজমেন্ট তারা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু রিভিউ পিটিশনের আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়েছে এবং সেই সমস্তগুলিকে তারা কিন্তু শুনবেন, অর্থাৎ তারা রিভিউ শোনার উপরে কিন্তু গুরুত্ব আরোপ করেছেন এবং সেই রিভিউ পিটিশনের পরিপ্রেক্ষিতে যে রায় তারা দেবেন তার উপরেই ত্রিপুরা গভর্নমেন্টকে কিন্তু নির্ভর করতে হবে, এটাও তারা জানিয়েছেন। এ প্রসঙ্গে বিচারপতি এটাও বলেছেন যে সেপ্টেম্বর মাসে যে রায় তারা দিয়েছেন সেই রায় মূলত রাইট টু এডুকেশন অ্যাক্টের 23 নম্বর ধারার 1 নম্বর উপধারার উপর ভিত্তি করে, অর্থাৎ তারা একটি বিশেষ ধারার উপর ভিত্তি করেই বা বিশেষ বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু তাদের রায়টি দিয়েছেন। কিন্তু এর পাশাপাশি তারা এটাও জানান যে যেহেতু এনসিটি শিক্ষা বিষয়ক একটি সংস্থা, তাই তার পূর্ণ অধিকার রয়েছে যে সে বিভিন্ন সময়ে তার বিভিন্ন ধারার সংশোধন করতে পারে, যদিও তারা এনসিটির যে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই অ্যামেন্ডমেন্টগুলোর ওপর ভিত্তি করে তারা রায় দেননি। তারা মূলত রাইট টু এডুকেশন অ্যাক্টের একটি নির্দিষ্ট ধারা অর্থাৎ 23 ধারার 1 নম্বর উপধারা তার উপর ভিত্তি করে তাদের রায় প্রদান করেছেন এবং এই রায় দেওয়ার কারণে দেশব্যাপী যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যা বিষয়েও তারা ওয়াকিবহাল, সে কথা বা সেই বিষয়টা কিন্তু তাদের কথাবার্তার মধ্যে দিয়ে ফুটে উঠেছে এবং সেই কারণেই তারা ত্রিপুরা সরকারের তরফ থেকে যে আইনজীবীরা ছিলেন তাদেরকে জানিয়েছেন যে এই মামলার রায় সুপ্রিম কোর্টে যেটা দেওয়া হবে তার উপরেই কিন্তু ত্রিপুরা সরকারকে নির্ভর করতে হবে। এবং এই কথা প্রসঙ্গে যারা সজল দেব এর পক্ষ থেকে যে আইনজীবীরা ছিলেন তার মধ্যে একজন অনলাইনে ছিলেন, তিনি আবেদন জানান যে এই বিষয়টিকে অর্থাৎ এই মামলাটিকে যেটি আজ সুপ্রিম কোর্টে উঠেছে সেই মামলাটিকে যদি কোনো একটি মিসলেনিয়াস ম্যাটার হিসাবে
পরবর্তীতে শুনানির জন্য রাখা হয়, একটি বিস্তারিত শুনানির জন্য রাখা হয়, তাহলে তিনি তার সাবমিশন করতে পারেন। বিচারপতিদ্বয় তাদের আবেদনে সাড়া দিয়েছেন এবং এই মামলার পরবর্তী শুনানির দিনও কিন্তু ঘোষণা করেছেন। তারা আগামী 14ই নভেম্বর, এই 14ই নভেম্বরের মধ্যে ত্রিপুরা সরকার এর তরফ থেকে যে সকল আইনজীবীরা রয়েছেন তাদেরকে তাদের সাবমিশন কোর্টে জমা করতে বলেছেন এবং আগামী 19শে নভেম্বর আহ, বেলা 2টোর সময় এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এখন আজকের এই সংক্ষিপ্ত শুনানি থেকে যে বিষয়টি পরিষ্কার সেটা হলো এই, যে বিচারপতিরা কিন্তু তাদের 1লা সেপ্টেম্বরের দেওয়া রায় সম্পর্কে এবং সেই রায়ের পরিপ্রেক্ষিতে উদ্ভূত যে সমস্যা সেই সমস্যা সম্পর্কে পূর্ণ ওয়াকিবল এবং সেই কারণেই তারা সকল রিভিউ পিটিশনগুলিকে ভালো করে শুনবেন বলে জানিয়েছেন। সাধারণত রিভিউ পিটিশনের শুনানি বিচারকদের নিজস্ব যে চেম্বার সেই চেম্বারেতে হয়ে থাকে রুদ্ধদ্বার কক্ষে, এবং সেখানে আইনজীবীদের খুব একটা কিছু বলার মতো সুযোগ থাকে না। কিন্তু এক্ষেত্রে বিচারপতি দ্বয় কিন্তু তারা বলছেন যে তারা রিভিউগুলো ভালো করে শুনবেন এবং আপনারা অবগত আছেন নিশ্চয়ই যে ইতিমধ্যেই এই মামলা সংক্রান্ত কিন্তু একটি রিট পিটিশনও জমা পড়েছে এবং সেই রিট পিটিশনের শুনানি কিন্তু সাধারণত ওপেন কোর্টে হয়ে থাকে এবং সেই ওপেন কোর্টে যদি শুনানি হয় তাহলে প্রত্যেক পক্ষের আইনজীবীদের কিন্তু নিজস্ব যে যুক্তি সেই যুক্তি তারা বিচারপতির সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করতে পারবেন। ফলে এটা বলাই বাহুল্য যে শিক্ষকদের তরফে একটা আশার আলো কিন্তু রয়েছে এবং এই মামলার শুনানি হয়তো আগামীতে আমরা দেখতে পাবো ওপেন কোর্টেই হবে এবং সেই ওপেন কোর্টে আশা করা যায় শিক্ষকদের তরফে অবশ্যই কোনো ভালো খবরই আসবে। কারণ আজকে বিচারকদের যে কথাবার্তা, সেই কথাবার্তা থেকে কিন্তু এটা পরিষ্কার যে তারা তাদের দেওয়া রায় সম্পর্কে এবং এই রায়টি যে তারা একটি বিশেষ আইনের উপর ভিত্তি করে দিয়েছেন সে সম্পর্কে সম্যকভাবে ওয়াকিবল রয়েছেন এবং তারা একটি বিশেষ চিন্তা ভাবনাও কিন্তু এর জন্য রেখেছেন এবং সেটা হয়তো শিক্ষকদের জন্য পজিটিভ কোনো রেজাল্টই বহন করে আনতে চলেছে। আপাতত আজকের যে শুনানি হয়েছে সেই শুনানি সংক্রান্ত বিষয়বস্তু এইটুকুনি। পরবর্তীকালে আবার যদি নতুন কোনো খবর পাই বা রিভিউ পিটিশন যেগুলো পড়েছে সেই রিভিউ পিটিশনের শুনানি কবে হবে সে সম্পর্কে যদি কোনো তথ্য পাই তাহলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তবে আমার দৃঢ় বিশ্বাস যে রিভিউ পিটিশনের শুনানি খুব শীঘ্রই হতে চলেছে। অন্তত ত্রিপুরা সরকারের এই যে কেসটি আজকে উঠে চলে এসএলপিটি, সেটি পুনরায় শুনানি হওয়ার আগেই আমরা হয়তো রিভিউ পিটিশনের ফলাফল জানতে পারবো। আপাতত এইটুকুনি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।